বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য প্রশ্ন এবং মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2017-18 সালের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি মাননীয় সদস্য ডাক্তার দীপুমণি চাঁদপুর 3কে আহ্বান জানাচ্ছি। আপনার সময় 25 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2017-18 অর্থ বছরের বাজেটের ওপরে আলোচনা করবার জন্যে এই মহান সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি সকলকে আপনার মাধ্যমে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই। আজ ঐতিহাসিক 7 জুন 6 দফা দিবস। বাঙালি জাতির মুক্তি সংগ্রামে এ দিনটি একটি অনন্য প্রতিবাদী দিবস এবং আত্মত্যাগের মহিমায় ভাস্বর গৌরবোজ্জ্বল এক সংগ্রামী দিন। মাননীয় স্পিকার, আমাদের ইতিহাসের এই অবিস্মরণীয় দিনটিতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন শহীদ হয়েছিলেন। 1966 সালের 7 জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়েছিল এবং এই দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টতই একটি নতুন পর্যায়ে উন্নীত করেছিল। আর এই 6 দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামের রূপ নিয়েছিল। 6 দফা আন্দোলনের ধারাবাহিকতাই আমরা এরপরে দেখেছি আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে জন্মেছিল এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মাননীয় স্পিকার, 7 জুন তেজগাঁওয়ে বেঙ্গল বেভারেজের শ্রমিক সিলেটের মনু মিয়া পাকিস্তান স্বৈরশাসকের গুলিতে প্রাণ হারান। আজাদ এনামেল অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিক আবুল হোসেন ইপিআরের গুলিতে শহীদ হন। একই দিন নারায়ণগঞ্জ রেল স্টেশনের কাছে পুলিশের গুলিতে মারা যান আরও 6 শ্রমিক। আমি আজকে এই সকল শহীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধা জানাই বাঙালি জাতির অবিস্মরণীয় নেতা, অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করি 71-এর সকল শহীদকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করি 75-এর 15ই আগস্ট জাতির পিতার সঙ্গে নিহত তাঁর পরিবারের সকল সদস্য, বিশেষ করে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং তাঁদের 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, তাঁদের 2 পুত্রবধূ সহ অন্যান্য আরও যারা নিহত হয়েছিলেন সেই দিন সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 52 থেকে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে এই দেশে যত মানুষ আত্মাহুতি দিয়েছে তাদের সকলকে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বর্তমান সরকারের সকল ক্ষেত্রে গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর কথা তুলে ধরেছেন তার বক্তৃতায় এবং সে সকল ক্ষেত্রে যত সাফল্য অর্জিত হয়েছে এবং সেগুলোর কথা তিনি যেমনভাবে বলেছেন, একইভাবে তিনি যেখানে যেখানে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর কথাও খুব অকপটে স্বীকার করেছেন। এবারের বাজেট বিশালতম এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের বাজেট, 4,266 কোটি টাকা। 2001 থেকে 2008-09 অর্থ বছরে বাজেটের পরিমাণ দ্বিগুণ বেড়ে হয়েছিল 99,962 কোটি টাকা। আর গত 8 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে 1,13,819 কোটি টাকায় 2009-10-এ শুরু হয়ে এই 2017-18-তে এসে 4 গুণ বেড়ে দাঁড়িয়েছে 4,266 কোটি টাকা। অর্থাৎ 2001-এর সঙ্গে যদি তুলনা করি তাহলে 10 গুণ বড় আজকের আমাদের এই বাজেট। মাননীয় স্পিকার, এবারের বাজেটের একটি অন্যতম উল্লেখযোগ্য দিক হচ্ছে ভ্যাট আইন কার্যকর করা, যেটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। নির্বাচনকে সামনে রেখে এই আইন প্রণয়নকে সকলেই বলছেন যে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত, কারণ এটি কার্যকর করা গেলে আয়কর এবং শুল্ক ক্ষেত্রে সংস্কার করা অদূর ভবিষ্যতে সম্ভব হবে। একদিকে ব্যবসায়ী মহলকে সামলানোর চাপ, অন্যদিকে সাধারণ জনগণকেও স্বস্তিতে রাখা, এই দুটি কঠিন কাজকেই কিন্তু মাননীয় অর্থমন্ত্রী খুব দক্ষতার সঙ্গেই করেছেন। কৃষি, বিদ্যুৎ, পাটজাত পণ্য এগুলোতে
যথারীতি ভর্তুকি দেওয়া হয়েছে। আমাদের সরকারের যে দর্শন তার প্রতি আমরা মনোযোগী থেকেছি। সরকারের অন্যতম লক্ষ্য বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি। তবে কাঙ্ক্ষিত মাত্রায় হয়তো বেসরকারি বিনিয়োগ এখনও বাড়েনি, কিন্তু মানব সম্পদ উন্নয়নে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। সারা বিশ্বে প্রায় 190টি দেশের মাঝারি মূসকের হার শতকরা 15%। আর আমরা 1991 সালে শতকরা 15% মূসক দিয়েই শুরু করেছিলাম। তাহলে এটি পুনঃপ্রচলন নিয়ে যারা কেউ কথা বলছেন সেটি একেবারেই যে ধোপে টেকে না, সেটি আমাদের মানতেই হবে। মাননীয় স্পিকার, আমাদের মনে রাখতে হবে যে যেসব পণ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে সেসব পণ্যের দামের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটছে কিনা সেটার তদারকি ব্যবস্থাটায় যেন কোনো দুর্বলতা না থাকে। এবং মাননীয় অর্থমন্ত্রী অনেক ক্ষেত্রেই যে সকল সংস্কারের প্রস্তাব করেছেন, আমরা বিশ্বাস করি যে যেখানে যে দুর্বলতা আছে সেগুলো আমরা অবশ্যই কাটিয়ে উঠতে সক্ষম হব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভাতার পরিমাণ এবং উপকারভোগী উভয়ের সংখ্যাই বাড়ানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতার প্রদানের প্রস্তাব করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্যগুলো আছে সেগুলোতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দেশে উৎপাদিত এলপিজি সিলিন্ডার, ফ্রিজ, টিভি, এসি, মোটরসাইকেল 2019 সালের জুন পর্যন্ত যে ভ্যাট অব্যাহতি ছিল সেগুলোকেও বলবৎ রাখা হয়েছে। কৃষি, মৎস্য, পোলট্রি ও ডেয়ারি খাতে ধারাবাহিকভাবে গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত প্রশংসনীয়। শিল্পখাত, বিশেষত আমাদের সম্ভাবনাময় চামড়া, ঔষধ, সিরামিক, ব্যাটারি এ সকল শিল্পের উন্নয়নে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো অত্যন্ত প্রশংসনীয়। পরিবহন খাত, তথ্য প্রযুক্তি খাত, জুয়েলারি খাত, জ্বালানি খাত এই খাতগুলোতেও গৃহীত পদক্ষেপ এই খাতগুলোর বিকাশে সহায়ক হবে। 50 লক্ষ মানুষকে বছরে 5 মাস 10 টাকা দরে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলো চালু সব। সোলার প্যানেলে যেই আমাদের দেশে যেগুলো তৈরি হচ্ছে এখন তার উপরে সেই জন্য শুল্ক কর কিছুটা বাড়ানো হয়েছে আমদানি পর্যায়ে, কারণ আমাদের দেশীয় শিল্পের বিকাশের ক্ষেত্রে সেটি সহায়ক হবে। নারী বাজেট, শিশু বাজেট সেগুলো প্রণয়ন করা হয়েছে। একটি ক্ষেত্রে এখানে আমরা যখন সম্পূরক বাজেটের আলোচনা শুনেছি সেখানেও বারবার দাবি উঠেছে এমপিওর ভুক্তির বিষয়টি। আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো এমপিও ভুক্ত নয় সেগুলো স্কুল, শিক্ষক, সনদ সব কিছুরই স্বীকৃতি আছে, কিন্তু এমপিও বঞ্চিত বিদ্যালয়গুলোর শিক্ষকেরা তারা কষ্টে দিনাতিপাত করছেন। এই বৈষম্যগুলো নিরসন হওয়া প্রয়োজন। আমরা দেখেছি বেশ কিছু নতুন জিনিস করা হয়েছে, তার মধ্যে একটি আছে যে ফাস্ট ফুডের ওপরে শতকরা 15% ভ্যাটের পাশাপাশি আরও 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তবে এই ক্ষেত্রে এটির পাশাপাশি আমাদের তরুণ সমাজের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সেটির ওপরে গুরুত্ব আরোপ অবশ্যই করতে হবে। মাননীয় স্পিকার, ভ্যাটের আওতামুক্ত যেসব পণ্যকে রাখা হয়েছে তার মধ্যে দু একটি ক্ষেত্রে হয়তো একটু পুনর্বিবেচনা করে দেখা যেতে পারে। যেমন আমি ঠিক বুঝতে পারলাম না যে ঘোড়া, ঘটক এইগুলোর ক্ষেত্রে ঠিক অব্যাহতি কেন দেয়া হলো সেটি বোধগম্য হলো না। ফুল এবং সেই ফুলের সঙ্গে যেসব আর্টিফিশিয়াল যেই জিনিসপত্র দিয়ে সাজানোর বিষয়টি, যেটি অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে এখন খুব অতি ধনী যারা আছেন তাদের বিভিন্ন অনুষ্ঠানে যে ব্যাপক আয়োজন করা হয় তার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটির ক্ষেত্রে কেন ভ্যাটের আওতামুক্ত তাকে রাখা হলো এটিও আমি মনে করি পুনর্বিবেচনার দাবি রাখে। সাপ্লিমেন্টারি ডিউটি দেশীয় শিল্পকে অবশ্যই সহায়তা দেবে, তবে যেখানে আমাদের উৎপাদন হয়তো কোনো ক্ষেত্রে এখনও তেমন প্রয়োজনীয় পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি সেসব ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি হয়তো বা ভোক্তার উপরে কিছুটা চাপ পড়তে পারে। এই ক্ষেত্রটি আরেকটু খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে। আমাদের বাস্তবায়নের সক্ষমতা, আমাদের এবারের বার্ষিক উন্নয়ন যে পরিকল্পনা রয়েছে সেটি গতবারে যা ছিল তার থেকে শতকরা 36% বেশি। আর যদি বাস্তবায়নের হারের হিসাব
সঙ্গে সেটি দেখা হয় তাহলে হয়তোবা প্রায় 40% বেশি হবে। তো সেই ক্ষেত্রে এক বছরেই শতকরা 40% বেশি আমরা বাস্তবায়ন করতে যদি পারি তাহলে সেটি অত্যন্ত ভালো হবে। তবে সেই ক্ষেত্রে সক্ষমতা তৈরির দিকে আমাদের আরও অনেক বেশি জোর দেবার প্রয়োজন রয়েছে এবং পরিকল্পনা পর্যায়েও সেটির জোর দেবার প্রয়োজন রয়েছে। কারণ অনেক মন্ত্রণালয় যারা আগে হয়তো কয়েক মিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়ন করতেন, আজকে তারা শয়ে মিলিয়ন ডলার এমনকি বিলিয়ন ডলারের প্রকল্প তারা বাস্তবায়ন করেন এবং সেই ক্ষেত্রে অনেক সময় প্রকল্প বাস্তবায়নের সময় যদি বেশি লাগে সেক্ষেত্রে প্রকল্পের কস্ট বেড়ে যায়, তার ব্যয় বৃদ্ধি পায় এবং অনেক সময় রেট অফ রিটার্ন তাতে কমে যেতে পারে এবং যদি সেটি পরিবহন খাতে হয় তাহলে হয়তো দেখা যাবে যে টোলের পরিমাণ বাড়বে এবং সেটি ট্রান্সপোর্ট ব্যবসায়ী শেষমেশ গিয়ে হয়তো সাধারণ ভোক্তার উপরেই সেটিকে চাপিয়ে দেবেন। মাননীয় স্পিকার, ভ্যাটের ক্ষেত্রে যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো যে এর প্রতিটি পর্যায়ে ভ্যালু চেইনের যে ক্রেডিট পাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি যেন নিশ্চয়তা বিধান করা যায় এবং ভ্যাটের যে দর্শন সেটি নিশ্চিত করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মাধ্যমেই সকল ক্ষেত্রে কর প্রাপ্তি নিশ্চিত করা যাবে। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এগুলোতে সর্বোচ্চ এবার বরাদ্দ দেওয়া হয়েছে, আমি সেই জন্যে অর্থমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই। তবে এর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিও রয়েছে। শিক্ষায় যত বেশি দেয়া যাবে তার সুফল আমরা তত বেশি পাব, কাজেই আমরা এরপরেও আরও অনেক বেশি দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। সামাজিক সুরক্ষার যে ব্যবস্থা সেটি অত্যন্ত ভালো এবং আমাদের যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে দর্শন তার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার ক্ষেত্রে ভিএটির বিষয় একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোকে এই ভিএটি অব্যাহতির আওতামুক্ত রাখা হয়েছে, অন্য আর কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু এর বাইরে রাখা হয়নি, সকলকেই ভিএটির আওতামুক্ত রাখা হয়েছে শুধুমাত্র ইংরেজি মিডিয়াম স্কুল ছাড়া। এখন ইংরেজি মিডিয়াম স্কুল কিন্তু আর শুধু যে উচ্চবিত্তের সন্তানদের জন্য নয়, এখন অনেক মধ্যবিত্তের সন্তানও অনেক ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েন এবং শুধুমাত্র একটি ধরনের স্কুলকে এই সমস্ত কিছুর আওতায় রাখলে সেখানে একটি বৈষম্যের প্রশ্ন এসে যেতে পারে। আমি মনে করি এই বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি অবশ্যই ভালো। ক্লাস 8-এ ভোকেশনাল শিক্ষা দেবার যে সেটিকে অন্তর্ভুক্ত করবার যে কথা শিক্ষানীতিতে ছিল সেই জন্যেও অর্থ বরাদ্দ দিয়ে সেটি বাস্তবায়ন করা যেতে পারে। স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে, তবে স্বাস্থ্য খাতে গত 1996 থেকে 2001 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে যে বিরাট উন্নতি সাধিত হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা আবার 2001 থেকে 2008-এ আমরা পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই 96 থেকে 2001-এর ধারাবাহিকতা আমরা আবার যখন দায়িত্ব গ্রহণ করেছি 2009-এ, তখন থেকে এ পর্যন্ত যে বিশাল সাফল্য, সেই সাফল্য আজকে সারা বিশ্বে স্বীকৃত, সেটিকে আমাদের ধরে রাখতে হবে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় অর্থমন্ত্রী ইউনিভার্সাল পেনশন স্কিমে যাবার প্রচেষ্টার কথা বলেছেন, তিনি হেলথ ইন্স্যুরেন্সের কথাও অনেকবার বলেছেন। আমরা এবার আগাম বন্যায় আমাদের যে শস্যের ক্ষতি দেখেছি হাওর অঞ্চলে, সেটিকে মাথায় রেখে আমাদের শস্য বিমার বিষয়টিও আমাদের ভেবে দেখা প্রয়োজন রয়েছে এবং সেখানে কৃষক এবং সরকারের একটি পার্টনারশিপের বিষয়ও গড়ে তোলা যেতে পারে। আমি একটি বিষয় অনেক আগেই উত্থাপন করেছিলাম, আমাদের অভিবাসী প্রবাসীদের বিষয়, সেটি হচ্ছে তাদের একটি বিমার ব্যবস্থা করা। তার কারণ হচ্ছে আমরা দেখেছি সেই লিবিয়া ক্রাইসিসের সময় এবং যখন অনেক ব্যাপক সংখ্যক আমাদের অভিবাসীকে হঠাৎ করেই দেশে ফিরিয়ে আনতে হয়েছে, তারা ফিরে এসেছেন এবং সেই সময়ে সরকার ব্যাপক উদ্যোগ নিয়ে এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে $30 মিলিয়ন ঋণ নিয়েও আমরা কিন্তু সেই সময় তাদেরকে কম্পেনসেশন দেবার ব্যবস্থা করেছিলাম। কিন্তু যদি একটি বিমার ব্যবস্থা থাকে আমাদের অভিবাসীদের, তাহলে সেই ক্ষেত্রে এটি অনেক সহজে তাদেরকে স্বস্তি দেওয়া সম্ভব। একই সঙ্গে রেমিটেন্স পাঠাবার ব্যয় কমাবার কথাও মাননীয় অর্থমন্ত্রী গতকালই এই সংসদকে জানিয়েছেন, আমি তাকেও স্বাগত জানাই।
ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম কমিশন তৈরি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম মেয়াদে 96 থেকে 2001 সেই সময়ে, এবং তাদের যে রেকমেন্ডেশন ছিল সেগুলো সব বাস্তবায়িত হবার ফলেই সেই সময়ে পুরো ব্যাংকিং সেক্টরে, পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা শৃঙ্খলা ফিরে এসেছিল। সেটিকে পরবর্তী সময়ে বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব কেন সেটিকে বন্ধ করে দিয়েছিলেন সেটি কারো কাছেই বোধগম্য ছিল না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মাস তিনেক আগেও বলেছেন যে ব্যাংকিং সেক্টরে যে কিছু অব্যবস্থাপনা এবং কিছু বিশৃঙ্খলা রয়েছে, কোথাও কোথাও শৃঙ্খলার ব্যত্যয় ঘটছিল এবং যা নিয়ে কেউ কেউ কখনো উদ্বেগ প্রকাশ করেছেন, সেগুলো নিরসনের জন্যে তিনি এই ধরনের উদ্যোগ আবার গ্রহণ করবেন। আমি আশা করি যে এই উদ্যোগগুলো গৃহীত হবে। মাননীয় স্পিকার, গত 2016-17 অর্থ বছরে বাজেটে মেডিটেশন সেবার ওপরে ভিএটির প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি এবং আরও বেশ কয়েকজন সংসদ সদস্যের অনুরোধ এবং দাবির প্রেক্ষিতে মেডিটেশন সেবাকে ভিএটির অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগেও মাননীয় অর্থমন্ত্রী 2014-15 অর্থ বছরের বাজেটে মেডিটেশন সেবার ওপর থেকে ভিএটি প্রত্যাহার করেছিলেন, কিন্তু তারপরেও এবছরের প্রস্তাবিত বাজেটে আবারও ভিএটি অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং সেবার তালিকায় মেডিটেশন সেবা অন্তর্ভুক্ত হয়নি। মাননীয় স্পিকার, আজকে সারা বিশ্ব কিন্তু আবার সেই ইস্টার্নাইজেশনের কথা আমরা আজকে আবার শুনতে পাচ্ছি। আজকে আবার যোগব্যায়াম এবং মেডিটেশনকেই মানুষের শারীরিক, মানসিক, আত্মিক সুস্থতার জন্যে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে এখন সব জায়গায় বলছে, এমনকি আমাদের মেডিকেল জগতে বই পুস্তকেও আজকাল সেটি উঠে এসছে। এবং আমাদের যে চিকিৎসকরা এবং আমাদের কিছুদিন আগেও যে আমাদের হাইপারটেনশনকে নিরাময় করবার জন্য যে গাইডলাইন আমাদের দেশে প্রস্তুত করা হয়েছে জাতীয় পর্যায়ে, সেটিতেও কিন্তু এই মেডিটেশনের পরামর্শ দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই সকল কিছুকে বিবেচনায় নিয়ে মেডিটেশন সেবাকে স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করা অথবা জনকল্যাণমূলক সেবার অন্তর্ভুক্ত করে ভিএটি অব্যাহতি দেওয়া হোক, এই প্রস্তাব করছি। এবং মূলত মাননীয় অর্থমন্ত্রী কদিন আগেই তিনি বলেছিলেনও যে মেডিটেশন সেবা বা ধ্যান চর্চার ওপরে কোনো রকম ভ্যাট বসছে না। আমি আশা করছি যে তিনি আবারও এটি প্রত্যাহার করে নেবেন এবং স্থায়ীভাবেই এটির ব্যবস্থা নেবেন। মাননীয় স্পিকার, বেগম জিয়া বলেছেন এটি লুটপাটের বাজেট। লুটপাট যাদের কাজের পদ্ধতি এবং রাজনীতির অন্যতম উদ্দেশ্য, তারা এই কথা বলছেন। দুর্নীতিতে দেশকে বেগম জিয়ার আমলেই 5 বার চ্যাম্পিয়ন করেছিলেন তিনি নিজে এবং তার অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছিলেন। তার পুত্রেরা টাকা পাচার করে বিদেশের আদালতে সেটি প্রমাণিতও হয়ে দেশের মুখে চুনকালি মেখেছিলেন। তাদের বেগম জিয়ার এতিমের অর্থ আত্মসাতের কারণে আজকে তিনি নিজেই কাট করায়। তিনিই তৈরি করেছিলেন হাওয়া ভবন আর খোয়াব ভবন। তাদেরই দুর্নীতির কারণে বিভিন্ন খাত থেকে বিশ্বব্যাংক তাদের টাকা প্রত্যাহার করে নিয়েছিল। কই, তখন তো তারা কোনো চ্যালেঞ্জ করতে পারেননি। বিশ্বব্যাংক প্রমাণ দিয়েছিল, অকাট্য প্রমাণ দিয়েছিল, তারা কোনো তার চ্যালেঞ্জও করেননি, তারা সেই বিশ্বব্যাংককে ফিরিয়েও আনতে পারেননি। আমরা দেখেছি কয়েক বছর আগে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু থেকে টাকা প্রত্যাহার করেছিল, কিন্তু সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী তার বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং তারা সেই দুর্নীতি প্রমাণ তো করতে পারেনি, বরং তারা যে ভুল করেছেন তা স্বীকার করে তারা এখন আবার আমাদের দেশে বিনিয়োগে আবার ফিরে আসছেন। এই যে তফাৎ, এই তফাৎটি জনগণ বুঝতে পারে। মাননীয় স্পিকার, এবং এই বিশ্বব্যাংকের এই বিষয় নিয়েই এবং আরও অন্য একটি বিষয় আছে, সেই বিষয় নিয়েও হিলারি ক্লিন্টনের বিষয় নিয়ে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে সেই আমেরিকাতে স্টেট ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিরা, আইআরএস, যাকে আমেরিকার সকল নাগরিক ভয় পায় যে আয়করে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তাকে ধরা হবে, তাদেরও হুমকি দিয়েছিল, কিন্তু কোনো কিছুতেই নড়াতে পারেনি। যদি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বা তার পরিবারের কোনো সদস্যের কোথাও কোনো দুর্নীতির চিহ্ন থাকতো, তাহলে এই অনড় অবস্থানে তারা থাকতে পারতেন না, তাদের সততার প্রমাণ তারা বিশ্বের কাছে দিতে পারতেন না। মাননীয় স্পিকার, এই যে ব্যাংকিং সেক্টর রিফর্ম কমিশন, এটি তারা বন্ধ করবেন, এটিও আসলে খুবই যৌক্তিক। তার কারণ হচ্ছে যে জেনারেল জিয়াউর রহমানই কিন্তু এই দেশে ব্যাংক ডিফল্টার শুরু করেছিলেন, সেই কালচারটি বা অপসংস্কৃতিটি তিনি তৈরি করেছিলেন। তারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন। বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল কি গণতন্ত্র? অবৈধ ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট ছিটিয়ে
সুবিধাভোগী কয়েকটি মানুষকে নিয়ে দল গঠন, সেটি কি গণতন্ত্র? যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন, সেটি কি গণতন্ত্র? 19টি কু হয়েছিল সেই সময়, সেটি কি গণতন্ত্র? হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, সেটি কি গণতন্ত্র? প্রতি রাতে কারফিউ দিয়ে 5 বছর দেশ চালানো কি গণতন্ত্র? নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া, সেটি কি গণতন্ত্র? দলে কোনো পদ নেই, গঠনতন্ত্রে পদ নেই, রাতারাতি প্রধানমন্ত্রী পুত্র দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন, সেটি কি গণতন্ত্র? সংখ্যালঘু, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নির্যাতন, সেটি কি গণতন্ত্র? সংসদে বিরোধী দলীয় নেতার মাইক বন্ধ করে দেয়া, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, বিরোধী দলীয় নেতার মিটিংয়ের মধ্যে গ্রেনেড হামলা করে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেবার অপচেষ্টা, সেটি কি গণতন্ত্র? আমাদের সংসদ সদস্য এবং সাবেক অর্থমন্ত্রী এস কিবরিয়া এবং আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা এবং এই সকল হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা, কোনো আলোচনা সংসদে করতে না দেয়া, সেগুলো কি গণতন্ত্র? বিরোধী দলীয় নেতা ক্যান্টনমেন্টে সিএমএইচে একজন রোগীকে দেখতে যেতে চেয়েছিলেন, তাকে আটকে দেয়া কি গণতন্ত্র? শহীদ, এই যে আমরা অতি সম্প্রতি দেখেছি যে আগুন সন্ত্রাস করে নারী, শিশু, বৃদ্ধ সহ সাধারণ মানুষকে, শয়ে শয়ে মানুষকে হত্যা করা, লক্ষ লক্ষ গাছ সারা দেশে কেটে ফেলা, শয়ে শয়ে কোরআন শরীফ পুড়িয়ে ফেলা, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আগুন দেয়া, শহীদ মিনার ভেঙে ফেলা, জাতীয় পতাকায় আগুন দেয়া, এগুলো কি গণতন্ত্র? মাননীয় স্পিকার, 1,30,00,000 ভুয়া ভোটার নিয়ে জাল ভোটার তালিকা দিয়ে 2006 সালে নির্বাচন করবার চেষ্টা করেছিলেন আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে, সেটি কি গণতন্ত্র? মাগুরা নির্বাচন, সেই কুখ্যাত মাগুরা নির্বাচন, ঢাকা 10-এর নির্বাচন, এগুলো কি গণতন্ত্র? মাননীয় স্পিকার, তারা আইনের শাসনের কথা, ন্যায় বিচারের কথা আজকাল প্রায়শই বলছেন। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে জাতির পিতার সপরিবারে হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা, সেটি কি আইনের শাসন? সেটি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা? সেই হত্যাকারীদের পুরস্কৃত করা, বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দেওয়া, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেওয়া, সর্বোচ্চ বিচারালয়ে প্রধান বিচারপতির দরজায় পদাঘাত করা, দলীয় ব্যক্তি যিনি প্রধান বিচারপতি ছিলেন তাকে তার বয়স বাড়িয়ে আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করা, ভুয়া সার্টিফিকেটধারী দলীয় ব্যক্তিদেরকে বিচারক পদে নিয়োগ দান করা, অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা করে সেই হত্যাকারীদেরকে দায় মুক্তি দেওয়া, এর কোনোটি কি ন্যায় বিচারের পরিচায়ক? এর কোনোটি কি আইনের শাসনের পরিচায়ক? মাননীয় স্পিকার, তিনি তার নিজের মামলার ক্ষেত্রে, তিনি অনেকগুলো মামলায় আসামি, এই মামলাগুলোর সবগুলোই হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এবং সেই সব মামলায়, দুর্নীতির মামলায় তিনি 140 দিন সময় নিয়েছেন। 140 দিন তিনি সময় নিয়ে জিয়া ট্রাস্ট মামলায়, যেটিতে তিনি এতিমের অর্থ আত্মসাৎ করেছেন, অন্যান্য কেসেও 20 বারের বেশি সময় নিয়েছেন। তিনি 50 বারের বেশি হাইকোর্টে এবং অ্যাপেলেট ডিভিশনে মামলা নিয়ে গেছেন এবং বারবারই পরাজিত হয়েছেন। এর কোনোটি, এবং তারপরে এই যে আইনি প্রক্রিয়াকে, বিচার প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করা, এর কোনোটি কি আইনের শাসন বা ন্যায় বিচারের পরিচায়ক কিনা? মাননীয় স্পিকার, তাদের মুখে যখন ন্যায় বিচারের কথা শুনি তখন আসলেই এটিকে হাস্যকর মনে হয়। ন্যায় বিচারের প্রতি এমনকি বেগম জিয়ার এতটাই অনীহা যে তিনি তার নিজের স্বামীর হত্যার বিচারের কাজটিও কোনোদিন করেননি। তিনি দাবি করেন তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। মাননীয় স্পিকার, আমাকে যদি আরেকটু সময় বাড়িয়ে দেন, আমি আজকে ভেবেছিলাম আরেকটু সময় বেশি পাবো। বলুন। মাননীয় স্পিকার, আমাদের ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ এর মধ্যে খুবই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এরকমের একটি দেশ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি দেশ। আমরা আমাদের সাধ্যমতো আমরা যা পারছি আমরা করছি। সারা বিশ্বে যা করণীয় তার অনেক দেশই করছে না। তবে সবচেয়ে বেশি আমরা ইদানিং হতাশা বোধ করছি যে মার্কিন প্রশাসন তারা এই প্যারিস যে চুক্তি তা থেকে সরে দাঁড়িয়েছে। আমরা আশা করি যে তারা সেই প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়াবে না, সারা বিশ্বের সঙ্গে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে এই প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করবে। মাননীয় স্পিকার,
আমাদের দেশে আমাদের যে সাংবিধানিক চর্চা সেটি আমরা অব্যাহত রেখেছি, অনেক কষ্টে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা অব্যাহত রেখেছি। আমাদের সংবিধানের যে মূল চেতনাটি ছিল যে সকল সাংবিধানিক যে আমাদের রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে তার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অগ্রগতি হবে, একটি সম্পর্ক থাকবে এবং এই ইনস্টিটিউশনগুলোর একটা ব্যালেন্সড গ্রোথ হবে এবং তাদের প্রত্যেকের যেন নিজ নিজ ভালোভাবে তারা ফাংশন করতে পারবেন সেটির ব্যবস্থা থাকে। সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের সংবিধানে আমরা রেখেছি এবং এগুলো রাখা হয়েছে। এই যে আমাদের প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আমাদের সংবিধানে সেখানেই এই জিনিসগুলো আছে। আমাদের যে আইনসভা, এই আইনসভা, আমাদের যে এক্সিকিউটিভ, আমাদের সরকার, এদের সকলেরই কিন্তু দায়বদ্ধতার এবং প্রতিটি অঙ্গের এবং বিচার বিভাগেরও দায়বদ্ধতার বিষয়টি রয়েছে, জবাবদিহিতার বিষয়টি রয়েছে। আমাদের এই সংসদের দায়বদ্ধতা মানুষের কাছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমরা প্রতি 5 বছর পর পর আমরা নির্বাচনে যাই, মানুষের কাছে যাই, মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা। এছাড়াও প্রতিদিনই আমরা জনপ্রতিনিধি হিসেবে প্রতিদিনই আমরা মানুষের কাছে দায়বদ্ধতা এবং আমাদের সেই জবাবদিহিতা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়। সরকার এই সংসদের কাছে দায়বদ্ধ। আমাদের একইভাবে বিচার বিভাগেরও দায়বদ্ধতা কিন্তু অত্যাবশ্যক। 72-এর সংবিধানে এবং প্রত্যেকটি সারা বিশ্বেও সব জায়গায় এই দায়বদ্ধতার বিষয়টি, এই জবাবদিহিতার বিষয়টি বাহ্যিক অর্থাৎ এক্সটার্নাল থাকে, নিজের দায়বদ্ধতা বা জবাবদিহিতা কিন্তু নিজে করে না। তো সেই ক্ষেত্রে 72-এর সংবিধানেও আমাদের এই বিচার বিভাগের যে দায়বদ্ধতা সেটি কিন্তু বাহ্যিকই ছিল, এই সংসদের কাছে ছিল। যে 4র্থ সংশোধনী সেটিতেও কিন্তু বাহ্যিকই ছিল, রাষ্ট্রপতির কাছে। এমনকি দেখুন, আমরা যদি আমেরিকান সিস্টেম দেখি, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, সেখানেও কিন্তু তাদের দায়বদ্ধতা কংগ্রেসের কাছে। কাজেই একমাত্র কিন্তু মার্শাল ল, সামরিক শাসনে তারা নিজের কাছে দায়বদ্ধ থাকে, অর্থাৎ কারো কাছে তাদের দায়বদ্ধতা জবাবদিহিতা নেই। ওই এক পাকিস্তান নামক রাষ্ট্রটিতে এই ব্যবস্থাটি আছে। এখন আমরা কি শুধুমাত্র সেই জায়গাটিতে আমরা যেতে চাই কিনা, এটি আমাদের সকলের আসলে ভেবে দেখবার প্রয়োজন রয়েছে। কারণ একমাত্র মার্শাল লতেই বা সামরিক শাসনেই পিপলস উইল, মানুষের ইচ্ছার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের সংবিধান এই মানুষের ইচ্ছাকে, এই মানুষের অভিপ্রায়কে উচ্চে স্থান দেয় এবং সেই 7ম অনুচ্ছেদ যেখানে বলছে প্রতিটি মানুষের অভিব্যক্তি এই সংবিধান, প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই যে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেত্রী, তিনি এই জনগণ, এই 7 অনুচ্ছেদের জনগণ, এই সকল জনগণের কাছে তার দায়বদ্ধতা, তার জবাবদিহিতায় বিশ্বাস করেন বলেই আজকে বাংলাদেশ এই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ বিশ্বের বুকে একটি জায়গা করে নিয়েছে। মাননীয় স্পিকার, কাজেই যেখানে পিপলস উইলের কোনো স্থান নেই সেটি হচ্ছে সামরিক শাসন। কাজেই আমরা যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করি। আমরা আইনের শাসন কার্যকর করেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, 5ম সংশোধনীর সেটি বাতিল হয়েছে এবং সামরিক শাসনের সময় করা সকল আইনকে, আপনি জানেন, আপনি এই প্রক্রিয়ার সঙ্গে নিজে সম্পৃক্ত ছিলেন, যে আবার প্রত্যেকটি আইন সামরিক শাসনের সময় আবার পুনর্বিবেচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে আবার নূতন করে প্রণীত হচ্ছে এই সংসদে। মাননীয় স্পিকার, এবং সুপ্রিম কোর্টেরও আগের কোনো কাজকে কন্ডন করবার আর সে অধিকার নেই, তারা সেটি পারবেন না। কাজেই